সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা বহু বছর ধরেই আলোচনায় থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। অতীতে চীনের জেড-10C বা পাকিস্তানের জেএফ-17 ক্রয়ের গুঞ্জন শোনা গেলেও সেগুলো শেষ পর্যন্ত বাতিল বা স্থগিত হয়েছে, যা অনেকটাই অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত ও কূটনৈতিক প্রভাবের ফল। বর্তমানে পরিস্থিতি নতুন দিকে মোড় নিচ্ছে। প্রতিরক্ষা ক্রয়ের ক্ষেত্রে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইউরোপীয় কনসোর্টিয়ামের তৈরি চতুর্থ ও অর্ধমিতির যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা ও উচ্চ পর্যায়ের সফরগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ এক অভূতপূর্ব প্রতিরক্ষা ক্রয় চুক্তির দোরগোড়ায় রয়েছে। বিশেষ করে 31শে আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর শুধু দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও মানব সম্পদ সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, এর আড়ালে প্রতিরক্ষা শিল্পে গভীর সহযোগিতার পথ উন্মুক্ত হতে পারে। এই সফরকে কেন্দ্র করে ইতালির পক্ষ থেকে ইউরোফাইটার টাইফুন বিক্রির প্রস্তাব নতুন গতি পেতে পারে, যা বাংলাদেশের বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়াতে পারে। গত মে মাসের 8 থেকে 14 তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতালিতে এক গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করেন। এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ইতালির প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা সরাসরি পর্যবেক্ষণ করা এবং ভবিষ্যৎ বিমান ক্রয়ের জন্য প্রযুক্তিগত মূল্যায়ন করা। তিনি সফরকালে ইতালির প্রতিরক্ষা জায়ান্ট লিওনার্দো এসপি এর প্রধান উৎপাদন স্থাপনাগুলো ভিজিট করেন, বিশেষ করে সেটি যেখানে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তৈরি হয়। এই পরিদর্শনের সময় তিনি উৎপাদন প্রক্রিয়ায় সূক্ষ্ম ধাপগুলো দেখেন, এয়ারফ্রেম অ্যাসেম্বলি, অ্যাভিওনিক্স ইন্টিগ্রেশন, অস্ত্র সিস্টেম ফিটমেন্ট, সবকিছু বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল একটি টুইন সিটার ইউরোফাইটার টাইফুন এটার উড্ডয়ন, যা সাধারণত ভিআইপি বা প্রশিক্ষণ ফ্লাইটের জন্য ব্যবহার করা হলেও এবার বিশেষভাবে পূর্ণ অঙ্গসজ্জায় সজ্জিত করা হয়। এই কৌশলগত প্রদর্শনের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে বোঝানো যে টাইফুন শুধুমাত্র প্রযুক্তিগতভাবে উন্নত নয়, বরং এটি বাস্তব যুদ্ধ পরিস্থিতিতেও তাৎক্ষণিক মোতায়েনের উপযোগী। যদিও এই ফ্লাইটে কি ধরনের নির্দিষ্ট আলোচনা বা প্রস্তাব হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন এই অভিজ্ঞতা বিমান বাহিনী প্রধানের মনে টাইফুনের প্রতি ইতিবাচক ধারণা গড়ে তুলেছে এবং ভবিষ্যৎ এমআরসি এর নির্বাচনে এটি বড় ভূমিকা রাখতে পারে। ইউরোফাইটার টাইফুন মূলত একটি যৌথ প্রকল্প, যেখানে 4টি ইউরোপীয় দেশ ইতালি, ব্রিটেন, জার্মানি এবং স্পেন প্রধান অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। তবে এই কনসোর্টিয়ামের মধ্যে ইতালি ও ব্রিটেন বর্তমানে বাংলাদেশের সম্ভাব্য অর্ডারটি নিজেদের হাতে পাওয়ার জন্য সবচেয়ে বেশি সক্রিয়। ইতালি তাদের লিওনার্দো কোম্পানির মাধ্যমে কূটনৈতিক ও বাণিজ্যিক উভয় চ্যানেল ব্যবহার করে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করছে, যাতে প্রতিরক্ষা খাতেও তারা প্রধান সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। অন্যদিকে ব্রিটেন, যাদের বিএই সিস্টেমস ইউরোফাইটার প্রকল্পের অন্যতম বড় অংশীদার, তারা লন্ডন ঢাকা কূটনৈতিক সম্পর্ক আরও প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাসকে ব্যবহার করে চুক্তি নিজেদের দিকে টানার চেষ্টা করছে। দুই দেশের এই প্রতিযোগিতা বাংলাদেশের জন্য এক ধরনের সুবিধা তৈরি করেছে, কারণ এতে প্রতিযোগিতামূলক শর্ত, দাম ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। তবে এও সত্য যে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে এ ধরনের প্রতিযোগিতা প্রায় রাজনৈতিক প্রভাব খাটানো এবং কূটনৈতিক চাপ সৃষ্টির দিকে গড়ায়। তাই চুক্তির চূড়ান্ত করার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে একটি ভারসাম্যপূর্ণ ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব কেবল অর্থনৈতিক নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রভাব বিস্তারের জন্য একটি সূক্ষ্ম ভূরাজনৈতিক প্রতিযোগিতা। বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয় প্রতিযোগিতায় শুধু ইউরোপীয় দেশগুলোই নয়, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী পাকিস্তানও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। পাকিস্তান তাদের নিজস্বভাবে উন্নত করা
ও চীনের সঙ্গে যৌথভাবে উৎপাদিত জেফ-17 থান্ডার যুদ্ধ বিমানকে বাংলাদেশের কাছে তুলে ধরতে চায়। এ উদ্দেশ্যে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার 26 আগস্ট ঢাকা সফরের পরিকল্পনা করেছেন। তার সফরের অন্যতম এজেন্ডা হবে বাংলাদেশের প্রতিরক্ষা বাজারে জেফ-17 জন্য জায়গা করে নেয়া। জেফ-17 একটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মাঝারি ক্ষমতার মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যা পাকিস্তান ইতিমধ্যেই নিজস্ব বিমান বাহিনীতে ব্যবহার করছে এবং মিয়ানমার, নাইজেরিয়া সহ কয়েকটি দেশে রপ্তানি করেছে। পাকিস্তান বাংলাদেশের জন্য এই ফাইটারকে একটি কস্ট ইফেক্টিভ সমাধান হিসেবে উপস্থাপন করতে চায়, যেখানে কম দামে মাঝারি প্রযুক্তি পাওয়া যাবে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন জেফ-17 কেনার ক্ষেত্রে বাংলাদেশের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা, চীনা যন্ত্রাংশের দীর্ঘমেয়াদী সাপোর্ট এবং উন্নত দেশগুলোর কাছ থেকে পাওয়া কাটিং এজ প্রযুক্তির ঘাটতি। এর পাশাপাশি ইউরোপীয় নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় পাকিস্তানের মূল সুবিধা হলো কম দাম ও দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি, কিন্তু ইউরোফাইটারের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান সরবরাহ করার সক্ষমতা তাদের নেই। ফলে জেফ-17 প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি স্বল্প মূল্যের বিকল্প হলেও কৌশলগত দিক থেকে তা হয়তো ইউরোপীয় অফারের সমপর্যায়ের প্রভাব ফেলতে পারবে না। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আসন্ন ঢাকা সফরকে কেন্দ্র করে মূলত দুটি বিষয়কে আনুষ্ঠানিক এজেন্ডায় রাখা হয়েছে। প্রথমত অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং দ্বিতীয়ত বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি, স্কিল ম্যান পাওয়ার আমদানি। ইউরোপে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশ ইতালিতে রয়েছে এবং দেশটি দীর্ঘদিন ধরে এই সমাধান খুঁজে বেড়াচ্ছে। এই সফরে সেই বিষয় দ্বিপাক্ষিক সমঝোতা তৈরির পাশাপাশি ইতালি চায় বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও উচ্চ ক্ষমতা সম্পন্ন শ্রমিকদের বৈধ পথে আমদানির সুযোগ বাড়াতে। তবে এই সফরের আড়ালে আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রকাশ্যে খুব বেশি আলোচিত না হওয়া বিষয় রয়েছে, তা হলো প্রতিরক্ষা প্রযুক্তির সহযোগিতা। ইতালি ইউরোফাইটার টাইফুন বিক্রির মাধ্যমে শুধু বাংলাদেশের প্রতিরক্ষা বাজারে প্রবেশ করতে চায় না, বরং দক্ষিণ এশিয়ায় তাদের কৌশলগত অবস্থানও শক্তিশালী করতে চায়। ইউরোপের অনেক দেশই বর্তমানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রভাব বিস্তারের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদার করছে এবং ইতালির জন্য বাংলাদেশ এক সম্ভাবনাময় অংশীদার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সফরে প্রকাশ্যে বাণিজ্য ও মানব সম্পদ চুক্তি হলেও গোপনে ইউরোফাইটার টাইফুন ও সংশ্লিষ্ট সামরিক প্রযুক্তি স্থানান্তর নিয়ে অগ্রগতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ফলে সফরটি বাংলাদেশের জন্য শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও অনেক গুরুত্বপূর্ণ। 2020 বা 21 সালে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে ঘোষণা দেন যে 16টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের জন্য প্রায় $2.5 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। সেই সময় রেট অনুযায়ী এটি প্রায় 25,000 কোটি টাকা। কিন্তু বরাদ্দ থাকা সত্ত্বেও বাস্তবে যুদ্ধ বিমান কেনা হয়নি, বরং সেই অর্থের বড় অংশ বেসিক ট্রেইনার প্রোগ্রামে খরচ দেখিয়ে অপচয় করা হয়, যা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে এই যুদ্ধ বিমান ক্রয়কে কূটনৈতিক চাপ মোকাবেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। প্রায় 3 বিলিয়ন ইউরোর সম্ভাব্য ডিল ব্রিটিশ হাউস অব কমন্সের মানবাধিকার সংক্রান্ত চাপ ঠেকাতে কাজে লাগানো হয়। ফলে প্রকৃতপক্ষে ফাইনাল এগ্রিমেন্ট ঝুলে যায় এবং একবার ফ্রান্স আরেকবার ব্রিটেনকে আশ্বাস দিয়ে সময় নষ্ট করা হয়। 5 আগস্টের পর এমআরসিএ ক্রয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা হলেও প্রধান উপদেষ্টা, সামরিক সচিব ও কিছু আমলা বিষয়টিকে রাজনৈতিক সরকারের জন্য রেখে দেওয়ার পরামর্শ দেন। তাদের যুক্তি ছিল বড় অঙ্কের সামরিক ক্রয় নাকি রাজনৈতিক উপহার হিসেবে গণ্য হয়। ইন্টারিম সরকার দুর্বল হয়, আমলাদের বিরোধিতা এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি, আর বিমান বাহিনীর প্রধানও এই বিষয়ে জোর দিচ্ছেন না। এই ইউরোফাইটার টাইফুন তৈরি ও কমার্শিয়াল প্রোডাকশনে $1 বিলিয়ন ব্যয় হয়েছে। উৎপাদন লাইন বন্ধ হওয়ার আগে যত বেশি এক্সপোর্ট অর্ডার আসবে, ইতালি ও সংশ্লিষ্ট দেশগুলো তত বেশি লাভবান হবে। বাংলাদেশ যদি 16টি ইউরোফাইটার ক্রয়ের সিদ্ধান্ত নেয়, তবে ইতালি শুধু আর্থিক সুবিধাই পাবে না,
বরং বাংলাদেশ দীর্ঘমেয়াদে সফট ইনফ্লুয়েন্সও গড়ে তুলতে পারবে। বর্তমানে বাংলাদেশের সামনে চীন, পাকিস্তান, ফ্রান্স ও রাশিয়ার বিকল্প রয়েছে, কিন্তু বিমান বাহিনীর নীতি নির্ধারণের পর্যায়ে দিল্লির প্রতিক্রিয়া নিয়ে অতিরিক্ত উদ্বেগ থাকার কারণে সাহসী সিদ্ধান্ত আসছে না। গত 15 বছরে ধারাবাহিকভাবে এয়ার চিফরা MRCA কেনা এড়িয়ে গেছেন এবং বর্তমান এয়ার চিফও নির্বাচন পরবর্তী সময়ের জন্য সিদ্ধান্ত ঠেলে দিচ্ছেন। ফলে এবারও সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠছে।